আমি কি চিড়িয়াখানার বান্দর যেভাবে সবার তাকায় থাকা লাগবে? মনে মনে ভাবছি, হিটলারটা আমার জীবনটা নষ্ট করে দিয়ে কিভাবে হা করে তাকিয়ে আছে দেখো। আমার কথা শুনে সবাই একসাথে হেসে দিল। পিচিটা মুখ ধরে হাসছে। ইচ্ছা করছে সব দাঁত ভেঙে দেই। কিভাবে হাসছে! সত্যি কি বিয়ে করে চিড়িয়াখানার বান্দর হয়ে গেলাম? এরপর সবাইকে উদ্দেশ্য করে বললাম, কি হলো, সবাই হাসছো কেন? বলবে তো? ভাইয়া, তুমি ঠিকমতো লিপস্টিক দিতে পারো না? ভাবি, তুমি ভাইয়াকে সুন্দর করে সাজিয়ে দিও। নুসরাত মীরাকে উদ্দেশ্য করে বলল, এদিকে সবকিছু যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সবাই হাসতেছে। আরে তোমরা সবাই কেন হাসছো তা তো একবার বলবে। বুঝতেছি না। ওই জান্নাত, ফাইজলামি না করে বল কি হয়েছে? আমি কি বিয়ে করে জোকার হয়ে গেলাম? আর তোরা যেভাবে হাসছিস মনে হচ্ছে আমি চিড়িয়াখানা থেকে বের হয়ে আসলাম। ভাইয়া, তোমার মুখে লিপস্টিক লেগে আছে, যাও ফ্রেশ হয়ে আসো। মানে? রাতে পিচিটা এমন কাজ করেছে, নিজের উপর নিজেরই রাগ হচ্ছে। পিচিটাকে দেখি মিটিমিটি হাসছে আর মনে মনে ভাবছে, এখন কেমন লাগে রাতে আমাকে ঠকানোর ফল। পিচিকে ঠকালে আল্লাহ বিচার করে। তারপর আমি দৌড়ে চলে গেলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। তারপর আবারও রুমে চলে আসলাম। আর এইভাবে দিন পার। সন্ধ্যাবেলায় ফোনটা ক্রিং ক্রিং করে বাজছে। আমি ফোন ধরতেই ওপাশ থেকে চাপা কান্নার আওয়াজ। ফোনের ওপাশ থেকে কোনো কথা আসছে না, শুধু চাপা কান্নার আওয়াজ ছাড়া। বুকের ভেতরটা হাহাকার করছে। কলিজাটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। কারণ ফোনের ওপাশে যে মানুষটি কান্না করতেছে সে আর কেউ নয়, আমার ভালোবাসার মানুষ সাথী। নিজের অজান্তেই চোখ থেকে টুপটাপ করে পানি পড়ছে। এভাবে প্রায় 5 মিনিট পর ওপাশ থেকে সাথী বলল, কি অপরাধ করেছিলাম? কেন করলে আমার সাথে এমন? আমি তো তোমার পায়ের নিচে এক টুকরো জায়গা চেয়েছিলাম, কিন্তু তুমি আমার কলিজাতে ছুরি চালিয়ে দিয়ে বিয়ে করে নিলে। আমাদের 3 বছরের রিলেশনশিপ কিভাবে ভুলবো? তাই সিদ্ধান্ত নিয়েছি সুইসাইড করব। যে জীবনে আমার ভালোবাসার মানুষকে পাবো না, সে জীবন রেখে কি করব? সাথীর মুখে সুইসাইডের কথা শুনে হঠাৎ আমি থমকে গেলাম। আমার মনে হচ্ছে কেউ যেন আমার বুক থেকে কলিজাটা বের করে নিচ্ছে। কি বলবো কিছু ভাবতে পারছি না। তখন সাথীকে বললাম, কিভাবে আমার আর মীরার বিয়ে হয়েছে আর কেন আমি বিয়েটা করলাম। সাথীকে বললাম ওই মেয়েকে কাবিনের 6 লক্ষ টাকা দিয়ে আগামী 6 মাসের মাঝেই ডিভোর্স দিয়ে দিব বলে সাথীকে একটা পাপ্পি দিয়ে ফোনটা রেখে দিলাম। কিন্তু ফোন রেখে পিছন দিকে তাকাতেই দেখি পিচ্চিটা আমার পিছনে দাঁড়ানো, চোখ থেকে অশ্রু গাল গড়িয়ে পড়ছে। আমি ফিরে তাকাতেই দৌড়ে রুমে গিয়ে দরজা লক করে দিল। যাবার আগে বলে গেল সে এই জীবন রাখবে না। আমি যাওয়ার আগেই দরজা লক করে দিল পিচ্চিটা। খুব ভয় হচ্ছে এখন। তারপর আমি আস্তে আস্তে দরজার কাছে গিয়ে বললাম, প্লিজ আমার পিচ্চি বউ দরজা খোলো। আর অমন কথা বলবো না, খুব কষ্ট হচ্ছে, প্লিজ দরজাটা খোলো। কিন্তু পিচ্চিটা দরজা খুলছে না। তখন একবার মনে মনে ভাবলাম, মা বাবাকে ডাক দেই, পিচ্চিটা যদি কিছু করে ফেলে। তারপর আমি যখনই মাকে ডাক দিব তখনই পিচ্চিটা দরজা খুলে বলল, কি বললা? আমি তোমার পিচ্চি বউ? তুমি কি করে ভাবলে আমি সুইসাইড করব? আর ওই শাকচুন্নিটা তোমার সাথে ঘর করবে? আমি তোমায় ছাড়ছি না। তবে আমি সব শ্বশুরকে বলে দিব। বলবো তুমি এক শাকচুন্নিকে বলছো যে তুমি তাকে বিয়ে করবে, আমাকে ডিভোর্স দিবে। আরে না না, তেমন কিছুই না, আমি তো মজা করছি। আমার বউটা কত কিউট। মিথ্যা গুছিয়ে বলতে হয়। আমাকে ড্রপ দিচ্ছ, আমি বাবাকে ঠিকই বলে দিব। প্লিজ মীরা, বলো না। বলবো না, তবে একটা শর্ত আছে। কিসের শর্ত? আমাকে 5 মিনিট কিস করতে হবে। হোয়াট? কিস? না, লিপ কিস। সম্ভব না, প্লিজ পাগলামি করো না। কি করব? আমি না তোমার বউ? বাসরাতে কিছু করছো? না বিড়াল মারছো নাকি অন্য কিছু? একটা বিড়াল ধরে মারলে কি এমন ক্ষতি হতো? ভাবি তো বলে দিল ঠিক মতো বিড়াল মারতে, এখন আবার লিপ কিসও করতে চাচ্ছ না। আমি ছোট বলে ঠকাচ্ছ? আমি বাবাকে সব বলে দিব। বলবো যে তুমি... আচ্ছা এক্ষুনি বলছি। বাবা, ও বাবা। কথাটা বলার আগেই শত অনিচ্ছা থাকা সত্ত্বেও নিজেকে বাঁচাতে পিচ্চিটার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। দেখলাম পিচ্চির চোখ জোড়া বন্ধ হয়ে আছে। পিচ্চিটা শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। আমি ছাড়াতে চেয়েও ছাড়াতে পারছি না। তখন হঠাৎ দরজার বাইরে থেকে জান্নাত ডাকছে, জান্নাত। দরজা ধাক্কা মেরে খোলার সাথে সাথেই আমি মীরাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিলাম। তারপর জান্নাত এসে বলল যে বাবা আমাকে আজ অফিস যেতে বলছে। তারপর জান্নাতকে আমি বললাম, বাবাকে বলো আমি অফিস যাচ্ছি। তারপর রেডি হয়ে বাসা থেকে বের হয়েই স্বস্তির নিঃশ্বাস নিলাম। পিচিটার হাত থেকে বাঁচলাম। তখন গাড়িতে থাকা অবস্থায় একটা মেসেজ আসলো। মেসেজে লেখা, ইমোতে আসো। ইমোতে গিয়ে দেখি সাথী হাত কেটে পিক দিয়েছি। সাথে সাথেই ফোন দিলাম। কতক্ষণ রিং হওয়ার পর ফোন ধরলো সাথী। এই পাগলি, এমনটা কেউ করে? আমি কাকে নিয়ে বাঁচবো? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। কি করব? তোমার বউ হয়ে তোমার বাড়িতে আমার যাওয়ার কথা ছিল। নিজের ভালোবাসার মানুষ অন্যের বুকে, যাকে নিজের থেকে বেশি ভালোবাসলাম, আর সে আমার না।
কেন যে আল্লাহ তাআলা আমাকে এসব দেখার জন্য বাঁচিয়ে রেখেছে। আমি সত্যি বাঁচতে চাই না কাব্য। যে জীবনে তোমাকে পাবো না সে জীবন রেখে লাভ কি বলো? প্লিজ সাথী, থামবে তুমি? আমার যে আর সহ্য হচ্ছে না। তুমি আজ বিকেলে প্লিজ আমার সাথে পার্কে দেখা করো। আচ্ছা, 4টায় দেখা করব। এদিকে অফিস শেষ করে 4টায় পার্কের দিকে রওনা দিলাম। পার্কে গিয়ে দেখি সাথী নীল শাড়ি পরে বসে আছে। তারপর আমিও সাথীর পাশে গিয়ে বসলাম। বাতাসে সাথীর চুল থেকে মাতাল হাওয়া আসছে। আমার বসা দেখে সাথী আমার দিকে চেয়েই কেঁদে দিল। সাথীর চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছে। মনে হচ্ছে আমার হৃৎপিণ্ডে রক্তক্ষরণ হচ্ছে। সাথীর কাজল কালো চোখ জোড়া চোখের পানিতে লেপ্টে যাচ্ছে। চোখগুলি ফুলে গিয়েছে। হাতের দিকে তাকাতেই কলিজাটা কেঁপে উঠল। সাথী হাতে ব্যান্ডেজ। বুঝতে বাকি রইল না যে এটা সাথীর পাগলামি। চোখ দিয়ে অনবরত পানি আসছে। কিভাবে ভুলবো 3 বছরের ভালোবাসা? এই তুমি কাঁদছো কেন? তুমি না আমার প্রাণ। আর কত কষ্ট দিবে জানো? যখন শুনেছি তোমার বিয়ে হয়ে গেছে মনে হয়েছে প্রাণটা কেউ বের করে নিচ্ছে। কত স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে, সব আর শেষ। আমায় একটু বুকে নিবে? কাঁদতে কাঁদতে কথাটা বলল সাথী। সাথীর বলতে দেরি হয়েছে। পাগলামিটাকে শক্ত করে জড়িয়ে নিতে দেরি হয়নি। বুকটা কেমন যেন ভিজা ভিজা লাগছে পাগলিটার চোখের পানিতে। গায়ের শার্টটা ভিজে যাচ্ছে। পাগলিটা এমনভাবে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে ছোট্ট বাচ্চা ভয় পেলে যেভাবে আঁকড়ে ধরে থাকে সেইভাবে জড়িয়ে আছে আমায়। এভাবে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকার পর বললাম, কি হলো? আর কতক্ষণ জড়িয়ে ধরে থাকবে আমায়? সবাই ফ্যাল করে তাকিয়ে আছে আমাদের দিকে। কি করব? তোমার বুকটাকেই যে আমার ঠাই। জানো কাব্য, প্রতি রাতে স্বপ্ন দেখতাম তোমায় নিয়ে, কতটা ভালোবাসতাম তোমায়। কিন্তু আজ তুমি অনেক কাছে থেকে অনেক দূরে। কাব্য, আমার কপালে একটা চুমু দিবে? খুব কাছে পেতে ইচ্ছে করছে তোমায়, দাও না প্লিজ। তারপর আমি পাগলিটাকে আবারও বুকে টেনে নিয়ে কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। আচ্ছা কাব্য, তুমি না বলেছ ওই মেয়েকে ডিভোর্স দিবে? হ্যাঁ। তাহলে আমার মাথা শুয়ে কসম করো ওকে ডিভোর্স দিবে। যদি ডিভোর্স না দাও তাহলে আমার মরা মুখ দেখবে। হঠাৎ সাথীর কথাটা যেন আমার কলেজাতে গিয়ে বিঁধল। নিজের অজান্তেই সাথীর মাথায় হাত রেখে ওয়াদা করলাম মীরাকে ডিভোর্স দিব। কথাটা বলার সময় পিচ্চির মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। এদিকে সাথীকে ওর বাসায় পৌঁছে দিয়ে ফোনটা বের করে দেখি 73টা মিসড কল। ফোন সাইলেন্ট ছিল, তাই বুঝতে পারিনি। তারপর সন্ধ্যায় বাসায় এসে দেখি মীরা কোথাও নেই। তখন মা বলল ফ্রেশ হয়ে আসতে। তারপর আমি ফ্রেশ হওয়ার জন্য যখনই বাথরুমের দরজা ধাক্কা দিয়েছি তখনই এক চিৎকার। ওমাগো ভূত! মীরার চিৎকারে আমি মীরার দিকে তাকাতেই দেখি পিচ্চিটা শাওয়ার নিচ্ছে, শরীরে কাপড় নেই। এক দৌড়ে বাথরুম থেকে বের হয়ে সোজা রুমে গিয়ে বসে আছি। কিছুক্ষণ পর দেখি পিচ্চিটা ভেজা চুলে আয়নার সামনে গিয়ে বসলো। শাড়িটা কোনো রকম শরীরে পেঁচিয়েছে। আমার শরীরটা রাগে ফাটতেছে। বাথরুমের ঘটনার কথা মনে করে তাই গিয়ে জিজ্ঞেস করলাম, ওই পিচ্চি মেয়ে, বাথরুমে শাওয়ার নিলে দরজা লক করে নিতে হয় না? নিতে হয় তো। আমি তো জান্নাতকে বলেই দিয়েছি আমি দরজা বন্ধ করে শাওয়ার নিতে পারি না, ভয় হয় আমার। আর ওকে পাহারা দিতে বলেছি যেন কেউ না আসে। তখন আমি মনে মনে বলছি, এই জন্যই তো ডেভিল বোনটা ওয়াশরুমে যেতেই দেখে মুচকি মুচকি হাসলো। এদিকে পিচিটার দিকে চেয়ে দেখি পিচিটা চোখে কাজল দিতে গিয়ে চোখের নিচে লেপ্টে ফেলেছে। যতটা না রাগ হচ্ছে তার চেয়ে বেশি হাসি পাচ্ছে। এই গোমরা মুখো, হাসো কেন? আমি কি করব? কখনো কোনোদিন সাজিনি। কিন্তু তুমি আমাকে আদর করো না, ভালোবাসো না, তাই আমার লক্ষ্মী ননদিনীটা আমাকে এইভাবে সাজতে বলেছে। কিন্তু আমি তো কাজল দিতে পারি না। দিয়ে দাও না, সেদিনের মতো শাড়ি পরিয়ে দাও না প্লিজ। পিচিটার কথা শুনে আমার খুব রাগ হচ্ছে। বাবা যে কি দেখে পিচিটাকে আমার ঘাড়ে চাপিয়েছে। এই পিচ্ছি, আরেকবার শাড়ি এবং কাজল দিয়ে দেওয়ার কথা বললে ঘর থেকে বের করে দিব। পিচ্ছিটা কথাটা শুনে সাথে সাথে কান্না করে দিল আর হেসকি দিতে দিতে বলল, আমাকে তাড়িয়ে দিও না। তুমি তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? আমার যে কেউ নেই তুমি ছাড়া। তখন আমি কোনো জবাব না দিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। মা খাবার বেড়ে দিলে যখনই খাবার মুখে দিব তখনই বলল, কাব্য বাবা, মীরা মাটা খায়নি। মীরা বলছিল তুই আসলে খাবে। জানিস বাবা, ছোট মেয়ে তো, সারাদিন এত করে বলার পরেও কিচ্ছু খায়নি। মেয়েটার মুখের দিকে তাকানো যায় না। ওকে নিয়ে একসাথে খা। মার কথা শুনে নিজের অজান্তেই মনটা খারাপ হয়ে গেল পিচ্চি মেয়ের পাগলামি দেখে। আচ্ছা মা, তুমি বসো, আমি মীরাকে নিয়ে আসছি। এই বলে রুমে গিয়ে দেখি পিচ্চিটা ড্রেসিং টেবিলের সামনে বসে এখনো কাঁদছে। এই মীরা, তুমি খাওনি কেন? স্বামীকে ছাড়া কোন স্ত্রী খায়? আচ্ছা চলো একসাথে খাবো। আর হ্যাঁ, আজকের পর খাবার সময় হলে খেয়ে নিবে, আমার জন্য অপেক্ষা করতে হবে না। না, আমি খাবো না। তুমি একটা পচা, আমাকে আদর করো না। খেতে পারি, তার আগে আমার চোখে কাজল দিয়ে দিবে, কালকের মতো শাড়ি পরিয়ে দিবে। জানো তোমার স্পর্শ আমার অঙ্গ জুড়ে থাকে। তুমি বোঝো না তোমার স্পর্শে আমি কতটা শিহরিত। তারপর নিজের অনিচ্ছা